আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে স্টান প্রাইড এবং লন্ডন ল অ্যাসোসিয়েটস। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আমরা কথা বলছিলাম চারজন, দুজন আওয়ামী লীগ, দুজন বিএনপি রাজনীতিবিদের সাথে, যারা প্রশ্ন উত্তর দেবেন। প্রশ্ন উত্তর চঞ্চল ভাই একদম সংক্ষেপে। আমার সম্মানিত একজন দর্শক প্রশ্ন করছেন যে আপনারা আমাদের এনাম ভাই বর্তমান সরকারের অনেকগুলো সফলতার কথা বলছেন, তাহলে এই সফলতার মধ্যে কেন আর্মির যে 57 জন মানে অফিসারকে মারা হলো সেই বিচার কার্য শুরু হয় নাই? ধন্যবাদ আপনাকে। উনি যে বলেছেন একদম সংক্ষেপে যে পিলখানা হত্যাকাণ্ডের যে আমাদের 57 জন আর্মির কথা, 57 জন আর্মি শহীদ হয়েছেন বা যাই মারা গেছেন, তাদের আত্মার প্রতি আমি শান্তি কামনা করি এবং তাদের বিচার চলছে, কার্যক্রম চলছে, বিচার হচ্ছে, একের পর একদের সাজাও হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, উনি হয়তো খেয়াল করেন নাই, বিচার চলতেছে, বিচার কার্যক্রম হচ্ছে এবং হবে। ধন্যবাদ আপনাকে। বিচার কার্যক্রম আসলে কি হচ্ছে? বিচার কার্যক্রম, এখানে বিচার কার্যক্রমটা নিয়ে কোশ্চিন আছে, জি, এখানে তদন্তটা নিয়েও কোশ্চিন আছে, হয়তো আমি তদন্তের ফুল রিপোর্ট জানি না, কিন্তু আপনি যদি প্রেক্ষাপটটা দেখেন, এই 57 জন আর্মি অফিসারকে মারার পিছনে সমস্ত র এবং বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী। কীভাবে দেখেন, যখন যেদিন গন্ডগোলটা শুরু হয়েছে ওদিনও কিন্তু 57 জন অফিসারকে এক রুমে রাখা হয়েছিল। সেই সময় নেগোসিয়েশন, আমরা বিচার কার্য নিয়ে কথা বলছি না, বিচার কার্যের সাথে রিলেটেড। আমি কেন বিচার কার্য নিয়ে আমার কোশ্চিন আছে, আমার প্রশ্ন ছিল বিচারটা কি শুরু হচ্ছে কিনা। এখানে কিন্তু একটু আমি বলতে চাচ্ছি, যেহেতু প্রশ্নটা হলো যে প্রশ্ন রেজ করুন, প্রশ্ন দিতে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা কি করছে, তাদেরকে এটা আলোচনা করা হয়েছিল এবং আর্মি থেকে, র্যাব থেকে কোশ্চিন করা হয়েছিল, তারা এটা অভিযানে যাওয়ার, এটা মেটার আপ ছিল 10 মিনিটস 15 মিনিটস, যেহেতু ওটা। কিন্তু এই সব সার্কমস্টেন্সেস, আইনে একটা কথা আছে ব্রাদার, সার্কমস্টেন্সিয়াল ভ্যালু। এখানে সার্কমস্টেন্স দেখে এটা ইট ইজ ডান বাই আওয়ামী লীগ অ্যান্ড বাই র। তাহলে এই গভর্নমেন্টের আমলে যেহেতু এই অফিসারগুলোকে মারার পিছনে সবই ব্রিলিয়ান্ট অফিসার, বাংলাদেশকে আর্মি থেকে মেধাহীনভাবে, মেধাশূন্য করার একটা করা ছিল এবং মোস্ট অফ দ্য অফিসার ছিল জাতীয়তাবাদী। আমি বিচার কার্য নিয়ে কথা বলছি না, এই জন্য আমি বিচার কার্যটা প্রশ্নাতীত আমার কাছে কেন মনে হয়, এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয় এবং আর্মির নিজস্ব তদন্ত রিপোর্টও সামনে আনা হয়। প্রশ্নটা ছিল চঞ্চল ভাই প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড, তো এই কারণে আমাকে এক কথা উত্তর, এই বিচারটা এখনো আমি বলবো সাবজেক্ট টু কোশ্চেন এবং এটা শেষ করা ঠিকমতো হয়। ধন্যবাদ। আমি যাচ্ছিলাম এনাম ভাই, আমি আপনার কাছে আসছিলাম। এনাম ভাই, আমার একটা, আমাদের জামান সাহেব একটা কথা এখানে বলেছেন যে অফিসার যে মারা গেছেন, এই অফিসার মারা যাওয়াতে আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করছি, কিন্তু উনি একটা কথা বললেন যে এই অফিসারগুলো জাতীয়তাবাদী শক্তির, এই যে ল্যাঙ্গুয়েজগুলো ওনারা ব্যবহার করেন, তাহলে কি ওনারা ক্যান্টনমেন্টের ভিতরে অফিসার ঢুকিয়ে দিয়ে ওনার দল বানান অফিসারদেরকে? ওই রকম আসলে উনি মিন করেন না। এইভাবে ওনাদের বিচার ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থাকে, ওনারা যুক্তিসঙ্গতভাবে বলবেন যে কোথায় ত্রুটি আছে, কিভাবে শুদ্ধ করা যায়। ধন্যবাদ। আমি আপনার কাছে একদম সংক্ষেপে আরেকটা কোশ্চেন করি। আমি বিচার আওয়ামী লীগ করে যাচ্ছে, আওয়ামী লীগ এটা সাবজেক্ট টু কোশ্চেন, তো সব সাবজেক্ট টু কোশ্চেন যদি হয়, কোথায় অ্যামেন্ডমেন্ট করতে হবে। আমি একদম কলার নিয়ে আপনার কাছে আসছিলাম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সংক্ষেপে অপিনিয়ন বা অভিমত প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে উনি যে বিদ্যুতের কথা বললো এবং বললো, আমাদের গ্রামে এমন একটা অবস্থা হয়েছে যে আগে আমরা বলতাম যে বিদ্যুৎ কখন গেছিল, এখন বলতে হয় যে বিদ্যুৎ কখন আসছে, এমন একটা অবস্থা। আরেকটা হচ্ছে যে আমার বন্ধু ছাত্রলীগ করতো, সে 2 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি নিয়েছে, কেন এমন দুর্নীতি হচ্ছে? ধন্যবাদ আপনার অভিমত। আমি আসছি, ধন্যবাদ অভিমতের জন্য। আমি তখন সাহেব আপনার কাছে যাচ্ছিলাম যে যেটা অবশ্য যদিও আইন রিলেটেড কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে জিনিসটা যেটা জামান সাহেব বলছিলেন যে আমাদের যে আপনার ক্যাটের গভর্নমেন্টের যে বিলটা, সেটা মানে কোর্টে যাওয়ার কথা ছিল না, এটা একটি কোর্টে ঠেলে দেওয়া হয়েছে রাজনৈতিক। কেন ঠেলে দেওয়া হয়? লিগ্যালাইজ করা, আপনার এটা কোর্ট থেকে সাপোর্ট নিয়ে বলা যে কোর্ট সেটা বাতিল করে দিয়েছে, আমাদের কিছু করার ছিল না, এই ধরনের এটা আবহাওয়া তৈরি করা। যাই হোক, বিদ্যুৎ বিষয়ে যে ওনারা যে সফলতা দাবি করেছেন, এই বিষয়ে আমার একটি সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। দেখেন, বিদ্যুৎ সেক্টরকে পুঁজি করে 90-শত কোটি টাকা, হাজার কোটি টাকা এই যে কুইক রেন্টালের মাধ্যমে এক শ্রেণীর নৈবধনিক শ্রেণী তৈরি করা হয়েছে। এবং সম্পূর্ণ ব্যক্তির উপর দেখবেন খেয়াল করে, এরা আওয়ামী গভর্নর
আজকে যে বিদ্যুৎ বিল আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা ধরেন 600 থেকে 1000 টাকা দিতেন, আজকে 3500 টাকা দিতে হয় গ্রামের বাড়িতে। আমি মাঝে মধ্যে ফোন করে পাই না, তো আমার মা বলেন বিদ্যুৎ থাকে না, মোবাইলে চার্জ দিতে পারি না, কিন্তু বিদ্যুৎ বিলটা আমার কয়শো গুণ বেড়েছে দেখেন। এবং প্রধানমন্ত্রী অত্যন্ত দাম্ভিকতার সহিত বলেছেন এখন মাঝে মধ্যে লোডশেডিং করে বুঝিয়ে দিতে হবে আমরা বিদ্যুৎ সেক্টরে কতটা উন্নতি সাধন করেছি। এই হলো আসলে বাস্তবতা। আপনি পরিসংখ্যান দিতে পারেন, উন্নয়নের ফিরিস্তি দিতে পারেন, কিন্তু মানুষ যারা আমরা দেশে যাই বা দেশ থেকে যারা আসে তাদের সঙ্গে ভিউ এক্সচেঞ্জ করলে দেখা যায় দেশের অবস্থা কি পর্যায়ে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন আপনি, আজকে 2 বছরের মতো হতে চললো আমাদের সিলেটের ইলিয়াস আলী সাহেব নিখোঁজ, চৌধুরী আলম সাহেব নিখোঁজ। গভর্নমেন্ট বলবে যে এটা তদন্তাধীন। তদন্তাধীন কতদিন বলবেন আপনারা? এটা নিশ্চয়ই এটা নির্দিষ্ট মেয়াদের পরে আপনি আর এটাকে তদন্তাধীন বলতে পারেন না, আপনাকে জবাবদিহি করতে হবে। তো এই বছরের পর বছর যদি এইসব বিষয়গুলি তদন্তাধীন থাকে, এরপরে দেখেন এই যে ক্ষমতার শেষ পর্যায়ে এসে আজকে সিলেটে সেদিন নায়ার মার্কেটে প্রকাশ্যে গুলাগুলি হয়ে ডাকাতি হয়েছে, সেখানে কারা অভিযুক্ত হয়েছে? সরকারি দলের লোকজন। আপনার এমসি কলেজের হোস্টেল পুড়িয়ে দেওয়া হয়েছে, কারা অভিযুক্ত হয়েছে? সরকারি দলের লোকজন। এই যে অবস্থা, এরপরেও যদি ওনারা সিলেট অঞ্চলে মরহুম সাইফুর রহমান সাহেবের আমলে যে উন্নয়ন সাধিত হয়েছিল 19টি আসন লাভ করার পরও ওনাদের আজকে সিলেটে একটি ইট লাগানো হয়নি। তড়িঘড়ি করে এখন শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে, ক্যামেরা ট্রায়াল করা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। এগুলি আমরা মনে করি জনগণ যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, যা এইসব কারণেই আজকে মানুষের দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আজকে জাতিসংঘ হস্তক্ষেপ করেছে, অন্য আমেরিকা হস্তক্ষেপ করেছে, বহির্বিশ্ব থেকে দাবি জানানো হচ্ছে যাতে গ্রহণযোগ্যভাবে নির্বাচনটা হয়। এখন গ্রহণযোগ্য নির্বাচনের যেসব ফর্মুলা, যেসব কথাবার্তা, জনগণের যে স্বাধীন মতামতের যে প্রতিফলন হয়েছে জরিপের মাধ্যমে, এগুলি আওয়ামী লীগ আমলে নিচ্ছে না। আওয়ামী লীগ আসলে ক্ষমতায় থাকলে মানুষ হয়তো ক্ষমতার আপনি যে কথাগুলো এতক্ষণ বললেন যে আপনার এমসি কলেজ, আপনার যে আপনার আরেকটা এটা কি যখন আপনারা ক্ষমতায় ছিলেন এই ধরনের কোনো ঘটনা হয় নাই? এ ধরনের কোনো ঘটনা হয় নাই বললে তো সেটা মিথ্যা বলা হবে। হতে পারে, কিন্তু সংশ্লিষ্টতা আমাদের দলের সংশ্লিষ্টতা সেখানে ছিল কিনা সেটা দেখতে হবে। এখানে আমি একটু ভাইয়ের সঙ্গে আমি অ্যাড করতে দিবেন আমাকে? আপনাকে 30 সেকেন্ড। আচ্ছা 30 সেকেন্ড। ভাই যেটা বললো এখানে সবচেয়ে বড় আওয়ামী লীগের দুর্নীতির ব্যাপারটা, আপনি যদি, আমি বলবো না যে বিএনপির আমলে দুর্নীতি হয়নি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বিএনপির আমলে ট্রেজারির টাকা চুরি হয়েছে। কেউ যদি 1 টাকা দেখাইতে পারে, ব্যাংক ডাকাতি, আজকে সোনালী ব্যাংকের সমস্ত সরকারি ব্যাংক, শেয়ার বাজারে লুণ্ঠন, তারপরে হলমার্কের কেলেঙ্কারি। তাই নয়, সোনালী ব্যাংকের মূলধন যেটা সোনালী ব্যাংকের যে মূলধন যেটা সরিয়ে ফেলা হয়েছে সেটা রিকভারি করতে 360 ছোটকালে ফারুক ভাই ছোটকালে শুনতাম আওয়ামী লীগ ব্যাংক ডাকাতি করে, বইপত্রে পড়তাম। এবার দেখলাম যে আওয়ামী লীগ সত্যি ব্যাংক ডাকাতি করে। ধন্যবাদ। আমি বলছি মানে কোন পাঠ্যপুস্তকে আছে না, বইপত্র বলতে না, মিথ্যা তথ্য আমি মিথ্যা তথ্য দেইনি। বইপত্র বলতে পাঠ্যপুস্তকে শুধু বুঝাই। কোন বইতে আপনি দেখছেন? বইটা তো বলতে আপনি মেজর জলিলের অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা খুলে দেখেন ব্রাদার। এইখানে আমরা আমি শেষ করি। মেজর জলিল একজন সেক্টর কমান্ডার ছিলেন। আপত্তিকর কোনো কথা আমি আপত্তিকর কথা বলে গেছি। আমি আপত্তিজনক কথা বলে গেছি। থেকে আমাদের কথা মানুষ শুনতেছে, মানুষ শুনে উপকার হবে, যেটা তথ্য কখনো দিবেন না। ডিবেট করতে পারেন, ডিবেট জনকণ্ঠে পত্রিকায় অনেক কিছুই আসতে পারে। বই পুস্তকে আসার বই পুস্তক বলতে না, বই পুস্তক বলতে শুধু আমরা একাডেমিক বই পুস্তক বুঝাই না। আপনি কি থামবেন? আপনি থামবেন প্লিজ, আপনি থামবেন। আপনি একটা কথা, আমি তো কথা বলছি। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আপনার কাছে সরকার না সাড়া দেওয়ার কারণে জাতিসংঘ যে উদ্যোগটা নিল সেটা ব্যর্থ। এটা ছিল আপনার বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি নিজে বলেছেন। উনি কি বলেছেন? সরকার সাড়া না দেওয়ায় সরকার কি সাড়া দিবে আর সরকার কি দেবে? এটা আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, স্বাধীন দেশ, স্বাধীন দেশের সংবিধান আছে। আমাদের কি জাতিসংঘের কোনো ভূমিকা লাগবে না? অফকোর্স জাতিসংঘের ভূমিকা আমাদের মানতেই হবে। জাতিসংঘে যদি কোনো মিডিয়েটরি করতে আসে, এই ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে এখনো সৃষ্টি হয় না, আর হবার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশ খুব বাংলাদেশের মানুষ
বাংলাদেশের মানুষ এখন যে পরিমাণ সুখী আছে, আমি আমার জন্মের আমার বয়স যখন 9 বছর ছিল তখন আমি মুক্তিযুদ্ধ দেখেছি। এ পর্যন্ত আমি দেখি নাই যে বাংলাদেশের মানুষ এর চেয়ে ভালো পজিশনে কোনো সময় ছিল বলে যদি কেউ বলতে পারে। আপনি মনে করেন বাংলাদেশ, আপনি বলছেন ভালো অবস্থা, এনা ভাই আমি আপনার কাছে আসছিলাম, আমি আপনার কাছে আসবো, প্লিজ আপনি আমাকে একটু সময় দেন। আপনি বলছেন বাংলাদেশের মানুষ ভালো অবস্থায় আছে, তাহলে কি করে বাংলাদেশের 171 জন মানুষ গুলি খেয়ে মারা যায়? 171 জন মানুষ গুলি খেয়ে মারা গেছে কোথায়? ওই যে আপনার যখন আমাদের ট্রাইব্যুনালের রায় হলো, ট্রাইব্যুনালের অপরাধীদেরকে বাঁচানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং এই যে গাড়ির মধ্যে লুট হত্যা নো লেট মি ফিনিশ, এটা তো কোনো ভালো সুস্থ মস্তিষ্কের মানুষে করে নাই। যারা করছে তারা করছে গাড়ির মধ্যে লোক যাচ্ছে, গাড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দিছে। প্রতিবাদের ভাষা কি এইটা? তারা তাদের নিজের মধ্যে, পুলিশ তাদের নিজেকে বাঁচাইতে জন্য পুলিশও মারা গেছে। তাদের আইন শৃঙ্খলা নিয়ম কানুন সবকিছু রক্ষা করার জন্য পুলিশ বাহিনীর দায়িত্ব আছে। তারা আইন শৃঙ্খলা ঠিক অবস্থা নেই এখন। অফকোর্স তারা দায়িত্ব নিয়েছে বলে যারা এইসব মানছে না। আমি গাড়িতে এখানে চলে যাচ্ছি, আমার গাড়িতে আগুন ধরে দিলেন, আমি বসে বসে আঙ্গুল চুষবো, ওইটা গাড়িতে আগুন আর পুলিশ প্রশাসন বসে আঙ্গুল চুষবো। চঞ্চল ভাই এখানে আপনাকে কোশ্চেন করি, আমি একটু আমাকে এই কোশ্চেন করি। যে চঞ্চল ভাই যেটা বললেন, এই যে যুদ্ধ অপরাধীর ইস্যু নিয়ে হরতাল, কাদের মোল্লার রায় হয়েছে বা বিভিন্ন যুদ্ধ অপরাধীদের বিচারের রায় হয়েছে, রায় হওয়ার পরের দিন হরতাল, আমি মানি না, আমি কিছু মানি না। জনগণের স্বাধীনতা আছেই, হয়তো অফকোর্স করতেছে এই জনগণের স্বাধীনতা। এটা নিয়ে আমার বাড়িতে এখানে গ্লাস লাগানো, আমার বাড়িতে মানে ইট পাটকেল দিয়ে আমার রাস্তায় গাড়ি, জনগণকে আপনি ডাক দিচ্ছেন হরতাল প্রতিবাদের ভাষা। ওরা হচ্ছে জেনারেল পাবলিক, আমি চঞ্চল ভাই, ওরা হচ্ছে জেনারেল পাবলিক, যে ওরা পুলিশ মারতেছে, থানা ভাঙতেছে, গাড়ি পোড়াচ্ছে, ওরা জেনারেল পাবলিক, কিন্তু মাইন্ড ইট। বাট যখন একজন মন্ত্রী বলেন হরতাল দেওয়া হলে ঘরে গিয়ে হত্যা করা হবে, সেটা কি লজিক্যাল? ঘরে ঢুকে হত্যা করা? প্লিজ আমি আসছি আপনার কাছে। না, কোন মন্ত্রী বলেছেন যে লতিফ সিদ্দিকী? হ্যাঁ, লতিফ সিদ্দিকী যেটা বলেছেন যে হরতাল দিয়ে এমন কোনো কাজ করবেন, এমন কোনো কাজ আপনারা করবেন যে কাজ ঘরে গিয়ে যে লোককে মারবে। লতিফ সিদ্দিকী সাহেব যেটা বলেছেন, এটার আগে কি কথাবার্তা বলেছেন সেটা আমি পুরো রেকর্ডটা শুনে আমি যেটা শুনেছি যেন কাদের লতিফ সিদ্দিকী বলেছেন। আমি মনে হয় এই সাবজেক্টটা নিয়ে 3টা প্রোগ্রাম হয়েছে, এবং কথাটা ছিল কিভাবে যে যদি আরেক হরতাল দেওয়া হয় তাহলে ঘরে গিয়ে হত্যা করা হবে। আমি জেনারেল পাবলিক বলতে পারে, কারণ তারা জেনারেল পাবলিক, কিন্তু একজন মন্ত্রী কি এই কথা বলতে পারে? আমি উনার এই কথার সাথে যদি উনি করেন তো আমি উনার এই কথার সাথে একমত নই। ধন্যবাদ। আমি একজন কলার নিয়ে আপনার কাছে আসছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আপনার টিভির সাউন্ড একটু কমাবেন প্লিজ। আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি, আপনার টিভির সাউন্ড কমালে আপনি আমাকে শুনতে পাবেন। কলার, আপনি আমার মনে হয় আপনি শুনতে পাচ্ছেন। আমি নেক্সট কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। আমরা যাই হোক কলার পাচ্ছেন আমাদেরকে। চঞ্চল ভাই যে বলছেন যে স্বাধীনতার ওনার মুক্তিযুদ্ধের সময় আমি আপনার কাছে 9 বছর, একটা কথা বলি, হ্যাঁ, এবং এরপরে এত সুখে আর উনি বাংলাদেশের মানুষকে দেখেন নাই। আজকে দেখেন বাংলাদেশের একটা বৃহৎ সাকসেসফুল সেক্টর হলো গার্মেন্টস সেক্টর। সেই গার্মেন্টস সেক্টরে মানুষ ন্যূনতম মজুরি 8,000 টাকার জন্য আন্দোলন করছে, হ্যাঁ, এবং গার্মেন্টসের মালিক যারা, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছেন, কিন্তু এই ন্যূনতম মজুরিটা দিতে রাজি হচ্ছেন না। ওই দলে কি আপনাদের এরপরও কি আমার চঞ্চল ভাই বলবেন যে যাদের মাধ্যমে এই ফরেন কারেন্সিটা অর্জিত হচ্ছে, সেই সব লোকজনকে ন্যূনতম মজুরি 8,000 টাকা, মানে 75 পাউন্ড, ওইটা দিতে রাজি হচ্ছে না। বাংলাদেশের মানুষ অনেকগুলা কলার লাইনে দিচ্ছেন না, কিন্তু সরকার তো আজকে সমাধান দিয়ে দিলেন। সরকার দেখেছেন তো সাধারণ খান কলার, আসসালামু আলাইকুম। গভর্নমেন্ট কি বলে দিয়েছে 8,000 টাকা মজুরি দিতে হবে। সাধারণ খান এক এক সময় এক এক কথা বলে। জি, আপনার সংক্ষেপে আপনার অপিনিয়ন বা অভিমত। কলার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার অপিনিয়নটা প্লিজ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি বলেন আপনার প্রশ্নটা করেন আমাকে। আমার ওপিনিয়নটা হলো, আপনার সামনে যে জামান ভাই আছে, আমি জামান ভাইকে চিনি, এবং হ্যাঁ, আমার কথা হলো কি, আওয়ামী লীগের যে নেতা ওখানে বলে, অর্থাৎ আপনার সামনে আওয়ামী লীগের নেতা উনি বলছেন যে বর্তমান বাংলাদেশের জনগণ যতটা শান্তিতে আছে, এতটা শান্তিতে নাকি কখনো ছিল না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই শান্তির পিছনে আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার বলেন, কোন সরকারের অবদান নেই। বাংলাদেশের জনগণ তারা নিজেরা কষ্ট করে, তারা নিজেদের গায়ের ঘাম মাটিতে ফেলে অর্থ উপার্জন করে তারা আজকে সুখে আছে। এই জন্য বাংলাদেশ সরকারের কোনো অবদান নেই। তাই থাকতো
তাহলে মনে করেন যে বাংলাদেশে আওয়ামী গভর্নমেন্ট কি করছে দেখেন, পদ্মা সেতুর জন্য 10,000 কোটি টাকা এরাই করছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়কালে যতগুলো লোক বাংলাদেশে মারা গেছে, বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় আওয়ামী লীগের 2টা অধ্যায় মিলে যতগুলো লোক মারা গেছে, অর্থাৎ 71 এতগুলো লোক মারা গেছে কিনা সন্দেহ। সবাই বলে যে 30 লক্ষ লোক মারা গেছে, কিন্তু এটা আমার সন্দেহ আছে। কিন্তু আওয়ামী লীগের 2টা যতগুলো লোক অর্থাৎ পুলিশের হাতে বা আওয়ামী লীগের নেতা কর্মীর হাতে মারা গেছে, এত লোক মনে হয় বাংলাদেশে যতগুলো যুদ্ধ হয়েছে এতগুলো এই যুদ্ধে এতগুলো লোক মারা যায়নি। তারপর আরো কিছু আছে দেখেন, আওয়ামী লীগ সরকার এটা কি করতেছে, কিন্তু ক্ষমতা আসার পরে মনে হয় কি যে দেশটাকে ওনারা নিজেরা স্বাধীন করতে, ওনাদের নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে দেশটাকে, অর্থাৎ জনগণকে ওনারা কখনো মূল্যায়ন করে না। জনগণকে যদি মূল্যায়ন করতো তাহলে আজকে বাংলাদেশের রাজনীতিতে যতটা যে পরিস্থিতি আছে, সাধারণ জনগণ চায় তত্ত্বাবধায়ক সরকার, সাধারণ জনগণ চায় দেশে একটা সুষ্ঠু নির্বাচন, সাধারণ জনগণ চায় দেশের শান্তি। ধন্যবাদ, ধন্যবাদ কলার আপনার এই আবেগপ্রবণ অনুভূতির জন্য। কিন্তু যে স্বাধীনতা যুদ্ধে অনেক লোক অবশ্য মারা গেছে, এটা সত্যি কথা। আমি পরবর্তী কলার যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সংক্ষেপে ওপিনিয়ন প্লিজ। ভাই আমার জবাবটা তো আপনার কাছে উত্তরটা পাইলাম না। কোন প্রশ্নটা ভাইয়া? আমার জবাব হলো, প্রশ্নটা হলো যে পদ্মা সেতু ব্রিজটা কেন হলো না? জি, পদ্মা সেতু ব্রিজটা কেন হলো না? জি, এই জন্য এই দুই নেত্রীর কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে আমি জানতে চাই। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেবেন। আমি ছোট্ট একটা ব্রেকে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের দুজন পলিটিশিয়ানের সাথে। আমি খুব এনজয় করছি যে বেশ সুন্দর ডিবেট হচ্ছে। চারজন, দুই দল চারজন, যে এবং পদ্মা সেতু কেন হলো না এই প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত থাকবেন আমাদের আওয়ামী লীগ। আমরা বিরতির পর এই প্রশ্নের উত্তর নেব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার আসছি। আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে স্টান প্রাইড এবং লন্ডন ল অ্যাসোসিয়েটস।